সরি জি এম ইজ ইকুয়াল টু, এটা আমরা আগে পেয়েছিলাম, জি প্রাইম আর প্লাস এইচ এর হোল স্কয়ার। তার মানে এটা যদি আমি এখানে বসাই দিই, তার মানে সেক্ষেত্রে আমরা ভি এর মানটা কি থাকে দেখো, ভি এর মানটা এটা থাকে যে জি প্রাইম আর প্লাস এইচ। এই সূত্রটা তোমরা লিখে নাও। অর্থাৎ যে স্থানে অর্থাৎ উপগ্রহটা থাকে সেই স্থানের অভিকর্ষ ত্বরণ যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এই সূত্রের মাধ্যমে অর্থাৎ যদি উচ্চতা দেওয়া থাকে এবং পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে আমরা সরাসরি এই সূত্রের মাধ্যমেই বের করতে পারবো। তা না হলে আমাদের আর একটু কাজ করে নিতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের জিএম এর মান বের করে নিতে হবে, তারপর বসাইতে হবে। এটার ক্ষেত্রে একটু লেন্দি হয়, তার চাইতে আমরা সহজেই এই সূত্রটার মাধ্যমে আমরা সহজেই বের করতে পারবো। এই সূত্রটা হলো রুট ওভার জি প্রাইম, অর্থাৎ জি প্রাইমটা হলো ওই যে স্থানে উপগ্রহটা থাকবে সেই স্থানের অভিকর্ষ ত্বরণ, আর আর প্লাস এইচটা আমরা জানি, অর্থাৎ পৃথিবী থেকে ওই পৃথিবীর কেন্দ্র থেকে ওই উপগ্রহের দূরত্ব। তার মানে এই সূত্রটা তোমরা লিখে নাও, টুকে নাও, ভি ইজ ইকুয়াল টু। দেখো এখন তো আমরা উপগ্রহের বেগ পাইছি এটা, তো এটাকে যদি আমি আবার আরো একটি করলাম যে বি ইজ ইকুয়াল টু সি, এটা আমরা আগে থেকে জানি যে দুটোই হলো কেন্দ্রভূমিকে বল। ক্ষেত্রে দেখো বি ইকুয়েশনটা হলো এটাও কেন্দ্রভূমিকে বল, সি ইকুয়েশনটা হলো কেন্দ্রভূমিকে বল। এক্ষেত্রে দেখো যে বি ইজ ইকুয়াল টু সি আমরা জানি কি দুটোই সমান, সেই ক্ষেত্রে কি লেখা যায়, এম বি স্কয়ার বাই আর প্লাস এইচ ইজ ইকুয়াল টু এম ইন্টু, এটা আমরা এখান থেকেই পারি, টোয়াইস পাই বাই টি এর হোল স্কয়ার ইন্টু আর প্লাস এইচ। তো এটার জন্য দেখো এক্ষেত্রে আমরা কি জানি যে বি স্কয়ারটাকে রাখলাম, বাকি এপাশে টোয়াইস পাই বাই টি, আর এই জায়গায় এম আর এম কাটাকাটি যায়, আর ইন্টু আর প্লাস এইচ, অর্থাৎ এই আর প্লাস এইচ এ পাশে গেলে এই আর প্লাস এইচ এর সাথে গুণ হয়, আর প্লাস এইচ এর হোল স্কয়ার হয়। এক্ষেত্রে দেখো যে ভি এর মানটা আসলে আমরা এভাবেও পাই, অর্থাৎ যে এক্ষেত্রে যদি আমাদের আবর্তন কাল অর্থাৎ বা পরিভ্রমণ কাল যদি দেওয়া থাকে সরাসরি, সেক্ষেত্রে আমরা এই রৈখিক বেগের মানটা আমরা এভাবেও বের করতে পারি। তো এই সূত্রের মাধ্যমেই দেখো আমরা যদি আবর্তনকাল বের করতে চাই, সেক্ষেত্রে এই সূত্রের মাধ্যমে আমরা আবর্তনকাল বের করতে পারি। যে ক্ষেত্রে দেখো সরি, তো এক্ষেত্রে যদি আমরা টি এর মানটা এপাশে রিপ্লেস করি, সেক্ষেত্রে টি ইজ ইকুয়াল টু হবে টোয়াইস পাই ইন্টু আর প্লাস এইচ বাই ভি। এক্ষেত্রে আমাদের বেগ যদি দেওয়া থাকে উপগ্রহের বেগ, সেক্ষেত্রে সেটা দিয়ে আমরা আবর্তনকালও বের করতে পারি, আর আবর্তনকাল যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ওই উপগ্রহের বেগটাও বের করতে পারি। তো এখন দেখবো যে এই যে সমীকরণটা পাইলাম, সমীকরণটা আসলে আমি ডি দ্বারা প্রকাশ করছি, এই যে এই সমীকরণটা, এটা আর ইজিক্যাল টু হলো এটা, অর্থাৎ আমি ডি এবং ই কে যদি সমান করি, সেক্ষেত্রে আমরা আরো একটা ই পাই, সেটাই করতেছি। দেখো ডি এবং ইটাকে, কারণ দুটোই হলো বেগ, দুটি আমি হলো বেগ, যদি বেগ না দেওয়া না থাকে সেক্ষেত্রে আবর্তনকাল কিভাবে বের করব সেটা আমরা এখন দেখব। যদি বেগ দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা দুইটা বেগের সাথে তুলনা করলাম। এক্ষেত্রে আমরা আগে জানছিলাম যে বেগ ভি ইজ ইকুয়াল টু রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ, পরবর্তীতে ভি জানছিলাম যে ভি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই ইন্টু আর প্লাস এইচ বাই টি। এক্ষেত্রে টি এর মানটা অর্থাৎ টি এর মানটা যদি আমি অর্থাৎ আবর্তনকালটাকে যদি বের করতে চাই, সেক্ষেত্রে আমরা টিটাকে রেখে বাকিটাকে আমি ট্রান্সফার করে দিলাম আর টিটাকে এই পাশে নিয়ে আসলাম। তো এই টিটাকে এই পাশে ট্রান্সফার করে দিলে উপরে থাকবে টোয়াইস পাই আর প্লাস এইচ বাই নিচে থাকবে জিএম বাই আর প্লাস এইচ, কিন্তু এটাকে যদি আমি নিচে যেহেতু আসে সেটাকে একটু আমরা উপরে নিচে যদি গুণ আকারে লিখি, তাহলে নিচে চলে আসবে জিএম আর উপরে থাকবে আর প্লাস এইচ, আর যেহেতু রুট ওভার থাকবে সেই রুট ওভারই থাকলো। তো এটাকে যদি আমি আরো একটু মডিফাই করে লিখতে চাই, সেক্ষেত্রে আমরা এটা আসে অর্থাৎ টোয়াইস পাই, এক্ষেত্রে এখানে দেখো যে আর প্লাস এইচ এর উপর কি বড় রুট ওভার আছে, তো রুট ওভার মানে হলো কি এক্ষেত্রে হাফ, উপরে থাকবে পাওয়ার হিসাবে থাকবে হাফ, আর এক্ষেত্রে আছে ওয়ান, আর আমরা জানি কি পাওয়ারে যোগ, সেক্ষেত্রে ওয়ান প্লাস হাফ থাকবে, তাহলে সেটা হবে কি 3/2, আর নিচে যে রুট ওভার জিএম সেটা রুট ওভার জিএম থেকেই গেল। সেটা আমরা টি এর মানটা আমি আরো মানে সমীকরণটাকে আমি আরো ছোটভাবে করে নিয়ে আসলাম।
এক্ষেত্রে দেখো এটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করলাম। তো এভাবে আমরা ওই বেগ দেওয়া থাকলে এর আগের যে বেগের ওই সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারি আবর্তনকাল। আর যদি বেগ দেওয়া না থাকে সেক্ষেত্রে যদি পৃথিবীর ভর বা গ্রহের ভর যদি দেওয়া থাকে এবং দূরত্ব অর্থাৎ উপগ্রহের যে দূরত্ব পৃথিবীর কেন্দ্র বা গ্রহের কেন্দ্র থেকে সেটা যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা সহজেই আবর্তনকাল বের করতে পারি। দেখো এইটুকু বুঝছো কিনা, যদি কনফিউশন থাকে বা বোঝার সমস্যা হয় বলতে পারো। হ্যালো, ভাই একটা প্রশ্ন ছিল। বুঝতেছো এটা? হ্যাঁ ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্ন বলো। ওই জায়গায় যে থ্রি বাই টু আছে ওইটা কেমনে হয়েছে? এটা এটা দেখো, এই যে, হ্যাঁ 3/2। হ্যাঁ এই যে আর প্লাস এইচ রুট ওভারের নিচে আছে যে আর প্লাস এইচ বাই জিএম, শুধু উপরের আর প্লাস এইচটাকে যদি আমি চিন্তা করি সেক্ষেত্রে ওটাও রুট ওভারের ভিতরে আছে, কিন্তু রুট ওভার এটা পাওয়ার হলো, অর্থাৎ এটাকে যদি আমি পাওয়ার আকারে লিখি, দেখো যে ক্ষেত্রে যদি আমার রুট ওভার এক্স থাকে এটাকে আমি এভাবেও লিখতে পারি, এক্স পাওয়ার আকারে যদি লিখি এক্স পাওয়ার হাফ, অর্থাৎ এক্স টু দি পাওয়ার হাফ আকারে লেখা যায়। তো এক্ষেত্রে এটাকে অর্থাৎ আবার যদি এটা থাকে, অর্থাৎ এইভাবে যদি থাকে, অর্থাৎ ঘনমূল থাকে যদি, সেক্ষেত্রে আমরা কিভাবে লেখা যায়, এক্স ইজ ইকুয়াল টু পাওয়ার হিসাবে আমরা এভাবে লিখতে পারি, তার মানে এক্স টু দি পাওয়ার 1/3 লেখা যায়। তো এক্ষেত্রে হলো যে ওরকম আছে যে এই ক্ষেত্রে এটার উপর পাওয়ার হলো 1 আর এইটার উপর পাওয়ার হলো হাফ, কিন্তু আমরা জানি কি যদি একই যে জিনিস থাকে এক্ষেত্রে যদি ধরো এক্স থাকলো আর একটা যদি গুণ অবস্থায় এক্স স্কোয়ার থাকলো, সেক্ষেত্রে আমরা জানি কি এই যে এইটার উপর পাওয়ার 1 আর এইটার উপর 2, তার মানে এই পাওয়ারে পাওয়ারে কি হবে, যোগ হয়, সাধারণত আমরা এইভাবে লিখি, এটা লিখে, তার মানে সেটা সেক্ষেত্রে আমাদের কি আসে, এক্স কিউব আসে এরকম। তো এটার ক্ষেত্রে কি আছে যে এটার উপরে পাওয়ার আছে 1 আর এইটার উপর যেহেতু রুট ওভার এটার উপর পাওয়ার আছে হাফ, তার মানে এই টোটালটাকে আমরা কিভাবে করতে পারি, এই টোটালটা আমরা জানি কি গুণ অবস্থা যেহেতু আছে সেহেতু পাওয়ারে পাওয়ারে যোগ, সেহেতু আমরা পাওয়ারে পাওয়ারে যোগ করে দিলাম। সেক্ষেত্রে দেখো কি আসে যে 2+1 ভাগ হলো 2 ইজ ইকাল টু 3/2, সেটা পাওয়ার হিসাবে 3/2 হয়ে থাকবে, তার মানে এই 3/2 এইভাবে আসলো। এখন দেখো বুঝতে পারছো কিনা। এভাবে বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি সামনে আগাই। তো আমরা এটা জানলাম আবর্তনকাল, তার মানে আমরা কি পাইলাম, কৃত্রিম উপগ্রহের বেগ পাইলাম, আবর্তনকাল পাইলাম। এখন আমাদের জানা দরকার হলো ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় আছে, সেটাই আমাদের এখন জানতে হবে। তো দেখো আবর্তনকাল পাইলাম, এখন দেখো ইকুয়েশন এফ থেকে আমরা কি জিনিসটা পাই, দেখো যে ইকুয়েশন এফটাকে আমি যদি বর্গ করি আবার, তার মানে কি বর্গ করলে এখানে টি স্কোয়ার থাকবে এবং টোয়াইস পাইরে বর্গ করলে হবে 4 পাই স্কোয়ার, আর এইটাকে অর্থাৎ আর প্লাস এইচকে যদি আমি বর্গ করি তার মানে আমার কি থাকবে স্কোয়ার, কিন্তু আমি জানি কি যে এখানে যদি স্কোয়ার হয় সেক্ষেত্রে আমাদের উপর গুণ অবস্থায় অর্থাৎ পাওয়ার এখানে আবার থাকবে কি অবস্থায়, গুণ অবস্থায়, স্কোয়ার স্কোয়ার গুণ অবস্থায় থাকবে, সেক্ষেত্রে আমাদের 3/2 ইন্টু হলো 2, সেক্ষেত্রে এই 2 আর এই নিচের 2 কাটাকাটি গেলে থাকবে কি শুধু 3, তার মানে আর প্লাস এইচ কিউব থাকে, আর এটা যেহেতু বর্গ আছে সেহেতু এটাকে বর্গ করলে থাকবে কি এই রুটটা কাটা যাবে, তার মানে থাকবে শুধু জিএম। সেক্ষেত্রে আমাদের পাই টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার ইন্টু আর প্লাস এইচ এর হোল কিউব বাই জিএম। তো এক্ষেত্রে আমাদের দরকার হলো এইচ এর মান, সেক্ষেত্রে আমাদের এই করলাম কি এই যে আর প্লাস এইচ কিউবটাকে আমি রেখে বাকিটাকে ট্রান্সফার করে দিলাম। তো এটা জিএম আছে, এটা যদি এ পাশে ট্রান্সফার করে দিই তার মানে এটা উপরে চলে আসবে নিচেরটা, তার মানে জিএম বাই টি স্কোয়ার হবে, আর এটা আছে কি উপরে আছে সেহেতু এটাকে যদি ট্রান্সফার করে দিই এটা নিচে চলে আসবে, সেহেতু আমাদের কি আসতেছে জিএম বাই জিএম ইন্টু টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার। তো এক্ষেত্রে আমাদের সূত্র কি রাখতে হবে, এসটাকে রাখতে হবে, সেক্ষেত্রে আমরা এসটাকে রাখার জন্য আবার কি করলাম, এই যে কিউব বা এটাকে বলা হয় যে ঘন আছে, এটাকে আমরা যদি এবার ট্রান্সফার করে দিই অথবা ঘনমূল করি সেক্ষেত্রে আমি এটাকেও ঘনমূল করতে হবে আর এটাকেও ঘনমূল করতে হবে, অর্থাৎ এভাবে যদি করি, দেখো এটাকে আমি ঘনমূল করলাম, তাহলে মানে এটাকেও আমাদের ঘনমূল করতে হবে, উভয় পক্ষে ঘনমূল করলাম, আর তাহলে এই ঘন আর এই ঘনমূলে কাটাকাটি যায়, শুধু থাকবে কি আর প্লাস এইচ, আর এপাশে এই এটা চলে আসলো। কারো প্রশ্ন আছে? না ভাই ঠিক আছে। আচ্ছা, তার মানে আমাদের এখন কি করতে হবে, এসটাকে, তার মানে কি এসটাকে আমি রাখবো,
সেক্ষেত্রে আমরা এসটাকে রেখে আর আরটাকে এপাশে ট্রান্সফার করে দিলে থাকবে হলো মাইনাস, সেক্ষেত্রে আমাদের কি থাকতেছে এইচ ইজ ইকাল টু আরটাকে ট্রান্সফার করে দিলে মাইনাস হবে, সেহেতু ঘনমূল আর কি যেটা সেটা হলো কি ঘনমূল জিএম টি স্কয়ার বাই 4 পাই স্কয়ার মাইনাস হলো আর, এই আর কিন্তু আবার ঘনমূলের ভিতরে না, এটা হলো বাইরে। তো সেক্ষেত্রে ভূপৃষ্ঠের দূরত্ব আমরা এভাবে এই সূত্রের মাধ্যমেই বের করতে পারি। দেখো এটা বুঝতে পারছো? মূলত এগুলো যে সূত্র, এখন দেখো আমাদের যে সূত্রগুলো আসলে মনে রাখতে হবে সেগুলো আমি ইন্ডিকেট করে দিয়েছি আর কি লাল কালার দিয়া, যে এগুলো যদি মনে রাখতে পারি তাহলে হলো, বাকিগুলো যদি না মনে থাকে তাহলে অবশ্যই আমাদের এইগুলো মনে রাখতে হবে। আমরা সূত্র জানলে আমরা ম্যাথ করতে পারবো, সেক্ষেত্রে আসলে আমাদের ডেরিভেশনটা জানার এই কারণে আমাদের আসলে শিখতে হবে, কিছু না শিখলেই নয়। সেক্ষেত্রে আমরা মূলত ডেরিভেশনগুলো জানতেছি, আর আমাদের এই সূত্রগুলো ব্যবহার করে আমাদের মূলত আমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো সমাধান করতে হবে, এছাড়া আর কিছুই না। কিন্তু আমাদের যদি বেসিক বিষয়গুলো না জানি আসলে কোত্থেকে কি আসলো, তাহলে আমরা হয়তো অজানা থাকবে আর কি, আর কিছু না। কিন্তু চান্স পাওয়ার জন্য আসলে ওইগুলো আমাদের মোটামুটি দরকার হয় না, কিন্তু আমাদের দরকার যেগুলো হয় এগুলো আমি লাল কালার দিয়ে আর কি দেখাই দিচ্ছি, যে এগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। তবে আমাদের এই প্যারামিটারগুলো কী কী সেগুলো জানতে হবে, সেই জন্য আসলে আমি ডেরিভেশনগুলো দেখাই দিচ্ছি যে আসলে এভাবে এভাবে, তাহলে হয়তো বা তোমরা আরও একটা ক্লিয়ার থাকলা, যার কারণে তোমরা সূত্র ভুলে গেলেও মাঝে মধ্যে হয়তো ডিরাইভ করে বা ইটি করে তোমরা নিয়ে আসতে পারবা। সেক্ষেত্রে সূত্র ভুলে গেলে হয়তো বা মেইন যে কোত্থেকে কী আসলো সেটা যদি বসাই দাও, সেক্ষেত্রেও তোমরা হয়তো ম্যাথ সলিউশন করতে পারবো। হয়তো একটু সময় বেশি লাগবে, কিন্তু তোমাদের সময় বেশি লাগলেও মানে থাকলো আর কি, সেফ জোনে থাকলা, যে হয়তো ভুলে গেছো কিন্তু তোমাদের নিয়মটা মনে আছে, ওই নিয়ম অনুযায়ী একটু আগাইতে পারলে একটু সময় বেশি লাগলো, কিন্তু তোমাদের অঙ্কটা যদি হয়ে যায় সেক্ষেত্রে অনেক ভালো। এর জন্য আর কি আমাদের মূল থেকে পড়াচ্ছি। আচ্ছা, তার মানে আমি এ পর্যন্তই আর কি, মোটামুটি উপগ্রহের ক্ষেত্রে আমাদের 3টা প্যারামিটার আর কি আমরা বের করতে চাইছিলাম, যে বেগ, আবর্তনকাল এবং ভূপৃষ্ঠ থেকে তার উচ্চতা কত ছিল সেটা বের করতে চাইছিলাম, সেটা আর কি বের করলাম। এখন দেখো আমরা যদি এখন কিছু প্রবলেম দেখার চেষ্টা করব। তো দেখো এখানে একটা প্রবলেম আছে, এটা কত নাম্বার জানি না, হয়তো অন্য বই থেকে যদি কালেক্ট করা থাকতে পারে, যে পৃথিবী থেকে 1600 কিলোমিটার উচ্চতা একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে, এর বেগ বের করো। দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ভর এবং জি। যেহেতু বেগ বের করতে বলছে এবং আমাদের কি কি প্যারামিটার দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ আর দেওয়া আছে, এস দেওয়া আছে, ভর এম দেওয়া আছে এবং জি দেওয়া আছে, তাহলে আমাদের কি সূত্র ইউজ করতে হবে সেটা আমরা এখনই ভালো বুঝতে পারতেছি, যে কোন সূত্রটা ইউজ করে আমাদের বের করতে হবে। তো এক্ষেত্রে আমাদের মানগুলো দেওয়া আছে, আর সূত্র তো এটা, অর্থাৎ বি ইজ ইকুয়াল টু রুট ওভার জি এম বাই আর প্লাস এস, অর্থাৎ এক্ষেত্রে আমাদের যেহেতু জি এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে, তার মানে সরাসরি এই ছোট্ট সূত্রের মাধ্যমে যদি বসাই দিই তাহলে আমাদের বেগ পেয়ে যাব, তার মানে আমি ব্রেক পেয়ে যাই। তার মানে আমাদের বেশি কিছু দরকার হয় না, তার মানে আমাদের আগে যে ডেরিভেশনগুলো করছি সেগুলোও দরকার হয় না, বাট আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে, আর এই সূত্র অনুযায়ী বসাই দিলেই হলো। দেখো এটা বুঝতে পারছি কিনা, সিম্পল ম্যাথ। তো এরকম ম্যাথ আছে অনেকগুলো, আর এক্সামে হয়তো এটা ম্যাথের গুরুত্ব হলো মোটামুটি বলতে গেলে 50%, আর 50% গুরুত্ব কম, যদিও দেখবা, কারণ এই ম্যাথগুলো হয়তো বেসিক ম্যাথ, এই ম্যাথ করার মাধ্যমে হয়তো তোমাদের আরও কিছু ক্লিয়ার হবে। তো আর একটা ম্যাথ দেখি, যে এটা হয়তো একটু গুরুত্বপূর্ণ ম্যাথ, যে মহাশূন্য যান ভস্টক একে প্রথম মহাশূন্যচারী ইউরি গ্যাগরিন, এখানে হয়তো একটু ভুল হয়েছে আর কি, ইউরি গ্যাগরিন হবে, 89 মিনিট 6 সেকেন্ডে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে, অর্থাৎ এমন একটি মহাশূন্য যান যাতে এক ব্যক্তি ইউরি গ্যাগরিন তিনি 89 মিনিট 6 সেকেন্ডে পৃথিবীকে একবার প্রদক্ষিণ মানে কি আবর্তন করে আসছে, তিনি কত উচ্চতা থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করেছিলেন, এটা আমার বের করতে হবে। আর মহাশূন্য যানের বেগ কত ছিল, এক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে, এক্ষেত্রে আমাদের পরিভ্রমণ কাল অর্থাৎ আবর্তন কাল দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের বের করতে হবে উচ্চতা কত ছিল এবং তার বেগ কত ছিল, এবং বাকিগুলো দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, ভর দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে।
তো এক্ষেত্রে যে প্যারামিটারগুলো দেওয়া আছে সেগুলো আমি লিখলাম যে এই প্যারামিটারগুলো এখানে দেওয়া আছে। এটা এখন আমাদের বের করতে হবে ভি, বের করতে হবে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা রেখে ওই উপগ্রহটি বা ওই মহাশূন্য যানটি ঘুরতেছিল সেটা আমাদের ব্যবহার করতে হবে, বের করতে হবে। তো এখন দেখো ভূপৃষ্ঠ থেকে উচ্চতাটাই আমি আগে বের করি। এইচ ইজ ইকুয়াল টু আমরা জানি কি রুট ওভার মানে কিউবিক রুট ওভার জি এম টি স্কয়ার, জি এম ইন্টু টি স্কয়ার বাই 4 পাই স্কয়ার মাইনাস আর। তো এক্ষেত্রে জি এম এর মান আমরা জানি, টি এর মানও আমরা জানি, 4 পাই এটা তো আমাদের কনস্ট্যান্ট, আর আর এর মানটা আমরা জানি অর্থাৎ দেওয়া আছে, প্রতিটা মানই আমাদের দেওয়া আছে। এক্ষেত্রে আমরা এইচ এর মানটা আমরা এই যে মানগুলো বসাই দিলে এইচ এর মানটা আমরা পেয়ে যাবো। এইচ এর মান পাই 237.658 কিলোমিটার। এখন দেখো আমাদের আর একটা বের করতে বলছে ওই মহাশূন্য যানের বেগ কত ছিল, ভি এর মান। তো আমরা জানি কি আমরা অনেকভাবে বের করতে পারি, সূত্র দুটোই আছে, ভি ইজ ইকুয়াল টু এর আগে আমরা সূত্র জানছিলাম যে আবর্তন কাল দ্বারা একটা সূত্র। আর এক্ষেত্রে যেহেতু প্যারামিটারগুলো আছে অর্থাৎ জি এম দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা সেটার বসাইও করতে পারি। এটা বসাই করতে পারো, তুমি চাইলে আগে ওইটা থেকেও বের করতে পারো। তুমি যদি ওটা থেকেও বের করতে পারো, কিন্তু ওটা থেকে বের করতে গেলে আমার এইচ এর মান দরকার। সেক্ষেত্রে আমাদের ওইটা যদি আমি ব্যবহার করি, সেক্ষেত্রে আগে তো আর আমি এইচ ছাড়া আমি বেগের মান বের করতে পারবো না। এখন ওইটা যদি করি, দেখো ওটা আমরা সূত্রটা জানছিলাম হলো ভি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই আর প্লাস এইচ বাই হলো বড় হাতের টি। এটা এই সূত্রের মাধ্যমে আমি বেগের মান বের করতে পারি। এক্ষেত্রে আমাদের আর এর মান, এইচ এর মান অর্থাৎ এই এইচ এর মান বের করছি, আর টি এর মান আমরা আগে থেকে জানি। আর এক্ষেত্রে এটা দিয়ে আমরা বের করতে পারি, যেটা দিয়ে বের করতে পারো তোমাদের সুবিধা হয় সেটা দিয়ে তোমরা বের করো। আমরা চাইলে দুটো দিয়ে বের করতে পারি, কিন্তু আমাদের তো দুটো দিয়ে বের করে দেখানোর কিছু নেই, আমাদের একটা দিয়ে বের করলে হবে। সেক্ষেত্রে আমরা মানগুলো বসাইলাম, মানগুলো বসালে আমি বেগের মান পেয়ে যাবো। বেগের মান পাইছি 7.59 কিলোমিটার পার সেকেন্ড, এক্ষেত্রে কিলোমিটারে আসছে। তো এক্ষেত্রে তোমাদের মানটা প্রথমে আসবে মিটারে, সেটাকে আমি কিলোমিটারে লিখছি সরাসরি। তো তোমরা চাইলে মিটারও রাখতে পারো, আর যদি বলে দেয় যে কত কিলোমিটার পার সেকেন্ড বা স্পেসিফিক ভাবে বলে দিলে অবশ্যই আমাদের ওইটাই নিতে হবে। আর যদি না বলে দেয় তাহলে তুমি চাইলে ফুটেও বের করতে পারো বা সেন্টিমিটারও বের করে নিতে পারো, এটা তোমার ব্যাপার। বাট সঠিক আর প্রসেসটা সঠিক থাকলে হলো। দেখো এই অঙ্কটা বুঝছো কিনা? না, এগুলো তো সোজা। হ্যাঁ, এটা মোটামুটি এই সূত্র জানতে পারলে হলো। ফিজিক্সে অত কঠিন অঙ্ক নাই, বেশি সোজা অঙ্ক। আর কঠিন অঙ্ক এখন আসার মতো হয়তো কয়েকটা থাকে, 4টা ম্যাথের ভিতরে হয়তো একটা বেশি কঠিন অঙ্ক দেয় আর 3টে সহজ দেয়। 3টে সচরাচর ম্যাক্সিমামই পারে। আর এখন বর্তমানে যে প্রশ্নগুলো হয় সেগুলো আসলে অতটা কঠিন করে না, ভয়ের কারণে, অর্থাৎ স্টুডেন্টদের হেজিটেশন বা ভয়ের কারণে একটু কঠিন হয়ে যায়, মানে তাদের নিজেদের ভুলের কারণে কঠিন হয়, এছাড়া কঠিন হয় না। ওকে, তাহলে আমি আগাচ্ছি। এখন দেখো ভূস্থির উপগ্রহ। ভূস্থির উপগ্রহ বলতে আসলে আমরা কিছু বুঝতে পারতেছি এরকম কি? কেউ কি বলতে পারবো যে ভূস্থির উপগ্রহ জিনিসটা কি? আর ভূ-স্থির উপগ্রহ? হ্যাঁ, কেউ কি বলতে পারবো কিনা? আচ্ছা, যদি নাই বলো আমি বলি। ভূস্থির উপগ্রহ মানে কি আসলে এমন একটা উপগ্রহ যার বেগ এমন যাতে আমরা পৃথিবী থেকে যদি দেখি তাহলে আসলে সেটা মনে হবে স্থির, এরকমটাই আর কি। ও, হ্যাঁ, যে এমন একটা বেগে আসলে এই উপগ্রহটাকে মানে করতে হয় যেটা স্থির। এখন কিভাবে হয়? যেমন দেখো যে পৃথিবী যখন ঘুরে তখন কত আর কি একদিনে বলতে পারো বা যেটাই বলতে পারো, আমাদের মূলত ভূস্থির উপগ্রহ হলো একদিনের ক্ষেত্রে, অর্থাৎ এর আবর্তনকাল কত হবে সেটাই মূলত। তাই আবর্তনকাল হলো একটা দিন, অর্থাৎ 24 ঘন্টা। অর্থাৎ আমাদের যেমন পৃথিবীটা একবার ঘুরে আসে, সেক্ষেত্রে ওটাও কিরকম ঘুরে আসবে, একবার ঘুরে আসবে। অর্থাৎ 24 ঘন্টায় যখন একবার ঘুরে আসবে তখন মনে হবে যে এটা স্থির, অর্থাৎ ভূমির সাথে স্থির। যেমন আমরাও কি করি, আমরা তো 24 ঘন্টায় একবার ঘুরি, অর্থাৎ আমরা যেমন ভূমির সাথে স্থির, সেহেতু এটা যখন এমন একটা বেগে অর্থাৎ করা হবে, চালনা করা হবে যাতে করে এটা ভূমির সাথে স্থির মনে হয়, অর্থাৎ 24 ঘন্টা, অর্থাৎ এর আবর্তনকাল হবে 24 ঘন্টা। যখনই একটা উপগ্রহের আবর্তনকাল 24 ঘন্টা হবে তখনই এটা মনে হবে যে ভূমির সাথে স্থির, অর্থাৎ ভূমির সাথে একসাথেই চলতেছে। এটা হলো আসলে ভূস্থির উপগ্রহের কি মূল কথাটা, আর কিছু না। অর্থাৎ সব উপগ্রহই সমান, শুধু ভূস্থির উপগ্রহটা হলো এর আবর্তনকাল হবে 24 ঘন্টা। তো সেক্ষেত্রে যদি আমি একটা প্রবলেম সলভ করি,
সেক্ষেত্রে দেখো যেটা তোমাদের সাধারণত পনের বইতে দেওয়া আছে, অর্থাৎ বহিঃস্থির উপগ্রহ যে জায়গায়, সেক্ষেত্রে সবকিছু দেওয়া আছে যে একটি বহিঃস্থির উপগ্রহের উচ্চতা ও বেগ নির্ণয় করা। তার মানে আমাদের এখানে দেওয়া আছে যে তার আবর্তনকাল দেওয়া নেই, অর্থাৎ আগের যে অঙ্কটা সেটা আর এই অঙ্কটার ভিতরে একেবারে সেম। শুধু এখানে বলা নাই যে আমাদের এখানে আবর্তনকাল কত, কিন্তু বলা আছে বহিঃস্থির উপগ্রহ, সেহেতু আমাদের আবর্তনকাল অবশ্যই কত জানি, 24 ঘন্টা। 24 এটাই। ঘন্টা। আর আগের অঙ্কটার ক্ষেত্রে আর এই অঙ্কটার ক্ষেত্রে শুধু এটুকুই পার্থক্য, আসলে এটা বহিঃস্থির উপগ্রহ বলার কারণে আসলে আবর্তনকালটা সরাসরি দেওয়া নেই, আর কিছু নেই, আর তো সব সমান। এক্ষেত্রে আমরা আবর্তনকালটা ইউ করলাম। দেখো যে আমাদের এক্ষেত্রে এইচ এর মানটা বের করলাম আগের মতো, এইচ এর মানটা বের করলাম, এই যে এত আসলো, এবং ভি এর মানটাও একই মতো বের করলাম। আগের অঙ্ক এর অঙ্কের মধ্যে সবই সমান, শুধু আমাদের এক্ষেত্রে বহিঃস্থির উপগ্রহ বলার কারণে আবর্তনকালটার মানটা ভিন্ন, আর কিছু না। দেখো এটা বুঝছি কিনা। বুঝলে আমি সামনে আগাবো। জি ভাই। এটা আগের অঙ্ক আর এই অঙ্ক সেম। ভাই ক্লাসটা কি আমি ভাই নেটের অভাবে প্রথম থেকে দেখতে পাইনি, মানে রেকর্ডিং কি করতেছেন ভাই? তাইলে কি দিয়ে দেবেন? হ্যাঁ, রেকর্ডিং চলতেছে। আমি রেকর্ডিং মূলত জুমে করছিলাম, পরবর্তীতে কাইটে গেছে, কিন্তু আমি জুমে করলেও আমার আবার রেকর্ডিং আছে আলাদা ল্যাপটপে, সেই রেকর্ডিংটা তোমাদেরকে দিব। জুমেরটা হয়তো অতটা ভালো হয় না, এই জন্য ল্যাপটপেরটা দিব, তাহলে সেটা হয়তো ভালোই পাবো আর কি, বুঝতে পারবো ভালো। আচ্ছা ভাই ঠিক আছে ভাই। খেয়ালই করি না যে কাটতে গেছে, এরপর রেকর্ডিং অন করা নাই। আরে আল্লাহ। আচ্ছা, সমস্যা নেই, আমি ল্যাপটপে করতেছি, ওটা বিষয় না, আমি দিয়ে দেবো। আমি দুটাই করে রাখছি। আচ্ছা, ওকে, দেখো এখানে হয়তো আমি আর একটা বিষয় দেখবো যে মহাকর্ষীয় ক্ষেত্র। হ্যাঁ, মূলত আমরা এর আগে উপগ্রহের যে বেগ নির্ণয়, হ্যাঁ এর আগে বের করছিলাম সূর্যের ভর, উপগ্রহের বেগ নির্ণয় করলাম পরে, উপগ্রহের বেগ, উচ্চতা এবং আবর্তনকাল। এখন আমরা মহাকর্ষীয় ক্ষেত্রটা জানবো। যেমন যে কোনো, আমরা জানি কি প্রতিটা বস্তু, অর্থাৎ এই মহাবিশ্বের প্রতিটা বস্তুরই একটা মহাকর্ষীয় ক্ষেত্র আছে, অর্থাৎ কতটুকু এরিয়া বরাবর তার আকর্ষণ বলটা থাকে সেটাই আসলে মহাকর্ষীয় ক্ষেত্র। এটা বিষয় না যে বস্তুর ক্ষেত্রে তার আকর্ষণ বলটা আসলে কত এরিয়া বরাবর আছে, সেই এরিয়া বা বলতে গেলে তার যে জায়গা, কত জায়গা পর্যন্ত বিরাজমান, সেটাকে আমরা মহাকর্ষীয় ক্ষেত্র বলি। এটাই, আর কিছু না। মহাকর্ষীয় ক্ষেত্রটা, এটাকে আমরা সংজ্ঞা হিসেবে যদি ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা জানি কি কোনো বস্তুর আশেপাশে যে অঞ্চল ব্যাপী এর মহাকর্ষীয় প্রভাব বজায় থাকে, অর্থাৎ কোনো বস্তুর উপর সেটি আকর্ষণ বল লাভ করে, তাকে ওই বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র বলে। তো এক্ষেত্রে যদি আমরা দেখি যে মহাকর্ষীয় ক্ষেত্র বা প্রবল্য, এটা আর একটা, অর্থাৎ মূলত এটার যে সংজ্ঞাটা সেটা হলো এরকমের যে একক ভরের একটা বস্তু যদি আমাদের স্থাপন করা হয় ওই মহাকর্ষীয় ক্ষেত্রে, তাহলে ওই বস্তুর উপরে কত বল ক্রিয়া করে, সেটাই হলো আসলে আমাদের মহাকর্ষীয় প্রবল্য বা তীব্রতা। আমরা সাধারণত প্রেসার হিসেবে জানি, প্রেসার জিনিসটা হলো বলের তীব্রতা, অর্থাৎ কোনো বল যদি একক ক্ষেত্রফলের উপর প্রয়োগ করা হয় তাহলে আমরা যে জিনিসটা পাই সেটা হলো প্রেসার অথবা চাপ, বা ওটাকে আমরা চাপের তীব্রতাও বলি। এক্ষেত্রে মহাকর্ষীয় প্রবল্য ওইরকম ভাবে যে কোনো একটা বিন্দু একক ভরের একটা বস্তুর উপর কতটুকু বল ক্রিয়া করে সেটা আমরা কিভাবে নির্ণয় করি, সেটা মহাকর্ষীয় তীব্রতার মাধ্যমে নির্ণয় করি। অর্থাৎ ওই ওই স্থানে যা বস্তুই থাকুক না কেন, ওই মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে, ওই বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে যাই বস্তু থাকুক না কেন, সেটার উপরে আসলে আমরা এককভাবে বলতে পারি যে ওই বস্তুর উপর এত তীব্রতায় আসলে মহাকর্ষীয় বল ক্রিয়া করে। সেটাই আসলে আমাদের এক্ষেত্রে এটাকে নির্ণয় করার জন্য যে প্যারামিটার ব্যবহার করা হয় সেটাকেই মহাকর্ষীয় ক্ষেত্র প্রবল্য বা মহাকর্ষীয় তীব্রতা দ্বারা প্রকাশ করা হয়। এটা বিষয়, আর কিছু না। তো এখন দেখো যদি আমরা একটা এম ভরের একটা বস্তু নেই ওই মহাকর্ষীয় ক্ষেত্রের আর কি ইতে, তাহলে এম ভরের বস্তুর উপরে আসলে আমাদের এফ বল দ্বারা ওই আমরা যেহেতু পৃথিবীর নিচে, এখানে দেখো পৃথিবীর এফ বল দ্বারা ওই পৃথিবীর দিকে আকর্ষণ করে, আর পৃথিবীর ভরটাকে আমরা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করলাম। সেক্ষেত্রে আমরা সহজেই জানি যে আমরা এই যে মহাকর্ষীয় প্রবলের ক্ষেত্রে যদি আমরা বিষয়টা ব্যবহার করি, সেটা আমরা জানি কি যে বল আকর্ষণ করে বাই এম, অর্থাৎ এক্ষেত্রে তো এম ভর, কিন্তু এটা একক ভরের উপর বের করতে চাইছিল, তাহলে একক ভরে কতটুকু আকর্ষণ করে। আমরা জানি কি এম ভরে আকর্ষণ করে এফ পরিমাণ, তাহলে একক ভরে যেটা আকর্ষণ করে সেটাই হলো মহাকর্ষীয় প্রবল্য। মহাকর্ষীয় প্রবল্যকে আমরা ইজি দ্বারা প্রকাশ করতেছি। এটাই ইজি ইজ ইকুয়াল টু এফ বাই এম, আর কিছু না। দেখো এটা বুঝতে পারছো কিনা, রেসপন্স করে একজন, আর বুঝতে না পারলে প্রশ্নটা করো। হ্যালো, হ্যাঁ ভাই বুঝতে পারছি।
আচ্ছা, এটা বিষয় তেমন কিছু না। আসলে যে একক ভরের বস্তুর উপর আসলে কতটুকু বল ক্রিয়া করে সেটাই হলো আসলে মহাকর্ষীয় প্রবল। এটাকে ইজি দ্বারা প্রকাশ করা হয়। ইজি ইকুয়াল টু আমরা এই এর ভিতরে থেকে পাই F/m। তো আসলে দেখো এক্সপ্রেশনটা আসলে আমরা এক্ষেত্রে আমরা কি পাই? যে আম বলের যে এক্সপ্রেশনটা সেটা আমরা কি পাই? ইজি ইজ ইকুয়াল টু আমাদের এফ এর মানটা আমরা এখান থেকে যদি দূরত্ব আর হয় সেক্ষেত্রে আমরা এফ অর্থাৎ বল কত gm/m/r²। এটা আমরা আগে থেকেই জানি যে নিউটনের মহাকর্ষ সূত্র gm/m/r², অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুর কেন্দ্র পর্যন্ত দূরত্ব যদি আর হয় স্মল আর, তাহলে আমরা gm/r² পাই, তার মানে সেটাকে এম পাই। আর এর নিচে তো এম থাকেই। দেখো এই উপরের এম আর নিচের এম কাটাকাটি গেলে থাকে gm/r²। আমরা আমরা মূলত এই যে সূত্রটা আমরা জানছিলাম, কি কোথায় জানছিলাম? যখন আমরা অভিকর্ষ ত্বরণ নির্ণয় করছিলাম সেক্ষেত্রে আমরা জানছিলাম যে gm/r²। তো এক্ষেত্রে আমাদের অভিকর্ষ ত্বরণের সমান, কিন্তু আসলে এটা অভিকর্ষ ত্বরণ না। কিসের জন্য না? দেখো আমরা এখানে একক ভরের বস্তু নিছি, সেক্ষেত্রে এই যে বলটা অর্থাৎ এটা এক প্রকার বল, সেক্ষেত্রে আমরা জানি কি যে একক ভরের যেহেতু বস্তু সেক্ষেত্রে জি এর মানটা আসলে মিটার পার সেকেন্ড স্কয়ারে থাকে, কিন্তু এক্ষেত্রে আসলে নিউটনই থাকবে। যদি নিউটন থাকে নিউটনে থাকবে, শুধু এককের ভিন্নতা, নিউটন পার কেজি হবে, যেহেতু আমরা একক ভরের নিচ্ছি সেজন্য নিউটন পার কেজি। এটাকে বাংলা আসলে আমাদের মিটার পার সেকেন্ড স্কয়ার থাকে, কিন্তু আমাদের যেহেতু এটা মহাকর্ষীয় প্রবল এক প্রকার বল সেক্ষেত্রে আমাদের এককটা হবে নিউটন পার কেজি। কিন্তু এটাকে যদি আমরা ভেঙে ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের জি এর যে এককটা অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কয়ার সেটাই থাকবে, কিন্তু আসলে আমাদের নিউটন পার কেজি আসলে দিতে হবে, কারণ এটা আমাদের বল হিসাবে ব্যাখ্যা করতেছে। কিন্তু এটা জি এর মান, জিটা আসলে বল হিসাবে ব্যাখ্যা করতেছে না, এটা আসলে ত্বরণ হিসাবে ব্যাখ্যা করতেছে। সেহেতু আমাদের এক্ষেত্রে আলাদা মানে ব্যবহার করতে হবে, একক ব্যবহার করতে হবে। ওকে, বুঝছি এটা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমি সামনে আগাই। তো এরকম দেখো একটা ম্যাথ দেখি, হয়তো লেখার একটু আমি অন্য বই থেকে নিয়ে আসছি, তো এরকম ম্যাথ আসলে ইতে নাই, তোমার সাধারণ তপনে নেই। যে 10 মিটার দূরত্বে স্থাপিত 100 কেজি ও 150 কেজি ভরের মধ্যবর্তী কোনো বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রবল 0। অর্থাৎ আমাদের 10 মিটার দূরে দুটো বস্তু রাখলাম, একটা হলো 100 কেজি আর একটা হলো 150 কেজি। এখন যদি কোনো একটা বিন্দুতে, তো এক্ষেত্রে কোনো একটা বিন্দুতে যদি কোনো বস্তু বা যাই করি না কেন ওই স্থানের মহাকর্ষ প্রবল্য 0 হবে। তো আমরা মনে করি যে 10 কেজি 100 কেজি একটা বস্তু এখানে রাখলাম, 150 কেজি ভরের বস্তু এখানে রাখলাম, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব জানি এক্স। এখন আমি মনে করি যে 100 কেজি ভরের বস্তু থেকে যদি এক্স মিটার দূরত্বে যদি কোনো একটা বস্তু রাখি, তার উপরে যে আকর্ষণ বল সেটা দুটোর উপরই সমান হবে। অর্থাৎ এ 100 কেজি ভরের বস্তু যতটুকু আকর্ষণ করবে, অর্থাৎ প্রবল্য আমরা জানি কি আকর্ষণ, সেহেতু ওই বিন্দুতে 150 কেজি ভরের যে আকর্ষণ হবে সেটা কি সমান হবে। অর্থাৎ তাদের ভিতরে প্রবল্য 0 বলতে কি হবে? অর্থাৎ লব্ধি প্রবল্য, অর্থাৎ প্রত্যেকটা এ যে আকর্ষণ করবে যে বলে, এও সেই একই বলে আকর্ষণ করবে, তখনই তাদের ভিতরে লব্ধি অর্থাৎ এইখানে যে প্রবল্যটা সেই প্রবল্যটা 0 হবে। তো সেক্ষেত্রে দেখো যে 100 কেজি ভরের জন্য আমরা যে প্রবল্যটা পাই সেটা কি gm1, অর্থাৎ এক্ষেত্রে m1 কি 100 কেজি বাই আর, এখানে আর স্কোয়ারের জায়গায় আমাদের কি ব্যবহার করছি, কারণ এখানে 100 কেজি থেকে ওই যে ক্ষেত্র অর্থাৎ বিন্দু, ওই বিন্দু থেকে দূরত্ব আমরা x ধরছি, সেহেতু আর এর জায়গায় আমরা x বসাইলাম। সেক্ষেত্রে দেখো এটা আর কি 100 এম অর্থাৎ m1 এর মান 100, সেটাই আমরা বসাইলাম 100। পরবর্তীতে আমরা 150 কেজি ভরের জন্য যেটা সেটাও একই রকম বসাইলাম, কিন্তু 150 কেজি ভরের ক্ষেত্রে আমাদের দূরত্ব অর্থাৎ এই বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্ব হলো কি 10 মাইনাস এক্স, সেটাই বসালাম এখানে 10 মাইনাস এক্স। আর ভর হলো 150, সেটাই এই 150 বসালাম। এখন দেখো যে বলছে কি তাদের ক্ষেত্রে যে প্রবল্যটা সে প্রবল্যটা 0 হবে। কখনই 0 হবে? যখন তাদের ভিতরে এই যে দুটো প্রবল্য দুটো বস্তুর ক্ষেত্রে যে পেয়েছি সে দুটো সমান হবে, তখনই তাদের মধ্যবর্তী অর্থাৎ এই বস্তুর ক্ষেত্রে যে আকর্ষণ বলটা সে 0 অনুভব করবে। কখন? যখন তাদের ভিতরে দুটো প্রবলই সমান হবে। আবার 40 মিনিট শেষ হয়ে গেছে নাকি? দেখো তারপর হলো এই দুটোকে আমরা সমান না করো। ভাই, আপনার তো শুনতে পেয়েছি। হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই, শোনো 10 মিনিট আছে, ভাই আপনারা তো শুনতে পাইতেছি। 10 মিনিট আছে আবার। তো দেখো এখন এটাকে আমি সমান করলাম। তো সমান করলে এখানে শুধু আমার এক্স এর মানটাই থাকতেছে, কারণ এই জি এর মানে এই জি এর মান কাটাকাটি যায়, এক্স এর মানটা আমাদের বের করা লাগবে। এক্স এর মানটা আমরা জানি না, এখান থেকে আমরা মূলত একটি হিসাব করার মাধ্যমে আমরা এক্স এর মানটা বের করলাম, এবং এক্স এর মান পেলাম 4.49 মিটার। আর কিছু না, শুধু এই যে এখান থেকে শুধু আমরা হিসাব করলাম
এটা একটু হিসাব করে নিতে হবে, অথবা তোমরা চাইলে ক্যালকুলেটরের মাধ্যমেও সরাসরি বের করে নিতে পারো। ক্যালকুলেটরের মাধ্যমে যদি না লিখতে চাও তাহলে হয়তো একটু ইকুয়েশনের মাধ্যমে বের করার চেষ্টা করো। এটা একটু তোমাদের শিখে নিতে হবে যে কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে আসলে বড় অঙ্ক সহজে সলভ করা যায়। তাহলে তোমাদের জায়গা কম লাগবে। আসলে পরীক্ষার ক্ষেত্রে বা এক্সামের ক্ষেত্রে আমাদের জায়গাটা খুবই কম থাকে, লিমিটেড থাকে। ওই লিমিটেডের ভিতরে আমাদের অঙ্কটা সলভ করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের জায়গা কনজিউম করতে হবে। আর সবসময় আর কি যখন তোমরা এক্সাম দিবে, এখন তো এক্সাম দাও না, তো এক্সাম দেওয়ার সময় ওই যে জায়গাটা দেওয়া থাকে, এই জায়গাটা তোমরা 2 ভাগ করে 1 ভাগে সলভ করার চেষ্টা করবা, আর 1 ভাগ খালি রাখার চেষ্টা করবা। কারণ কখনো যদি ভুল হয় তখন ওইটা কেটে অন্য ভাগে লেখার সুযোগ থাকবে, তা নাহলে থাকবে না। তখন হয়তো তোমাকে অতিরিক্ত কোনো জায়গায় লেখার সুযোগ থাকবে।